আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে লুপ, অ্যারে এবং ফাংশন। প্রথমে আসি লুপ নিয়ে। লুপ হচ্ছে এমন একটা কোড, ধরলাম আমার কোনো একটা কোড একই সাথে আমার ধরলাম এটাকে 10 বার, 20 বার, 30 বার একই কোড আমার রান করার প্রয়োজন হচ্ছে। এখন যদি এটাকে লিখতে হয় 20 বার, 30 বার, এটা অনেক লেন্দি হয়ে যাবে। যেমন আমরা এমন কিছু প্রোগ্রাম কোড করি যেখানে আমাদেরকে এটা লুপ বা একই কোড আমাদেরকে রান করতে হয় 300 বার, 500 বার। তো 500 বার একই কোড লেখা এটা একটা অনেক লেন্দি প্রসেস। তো এটাকে শর্টকাট করা হয় লুপ নামক একটা সিস্টেম নিয়ে। এই লুপ, সোজা কথা, এটা চক্রাকারে আবর্তিত হওয়াকেই মূলত লুপ বলে। তো আমরা দুই ধরনের লুপ ইউজ করি MQ4-এ। এক হচ্ছে ফর লুপ, আর একটা হচ্ছে হোয়াইল লুপ। মূলত ফর লুপটা বেশি ইউজ হয়, হোয়াইল লুপটা খুব কম ইউজ হয়। আমরা দুইটার ইউজই এখানে দেখাবো। প্রথমে আসি ফর লুপ নিয়ে। ফর লুপ হচ্ছে, ফর লুপের স্ট্রাকচারটা আমি বলে দিই। আমরা স্মল লেটারে আমরা ফর লিখবো, FOR। এরপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা তিনটা পার্ট আমাদেরকে এখানে দেওয়া লাগবে। প্রথম পার্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ একটা মার্ক, বা আমি কত থেকে এই লুপটা শুরু করব। যতবার ঘুরবে সেটাকে আমি একটা নাম্বার দিলাম। সাপোজ আমাদের শুরুটা হচ্ছে 0 থেকে, অর্থাৎ এই 0 থেকে কাউন্ট করা শুরু হবে যে লুপটা কতবার ঘুরতেছে। এর পরের পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে কন্ডিশন, অর্থাৎ লুপটার ঘুরতে ঘুরতে সে কতটুকু ভ্যালু পর্যন্ত ঘুরবে, অর্থাৎ কতবার ঘুরবে। আমরা আমাদের শেষ মার্কটা ধরলাম 10, অর্থাৎ আমরা 0 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব। 3 নাম্বার পার্ট হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টটা হচ্ছে এই 0, 1, 2, 3, 0 থেকে 10 পর্যন্ত কত করে কাউন্ট হবে, মানে কতবার করে বাড়বে। অর্থাৎ আমি যদি 0, 0-র পরে 1, 2, 3, 4 এভাবে যদি কাউন্ট করি, তার মানে ইনক্রিমেন্ট, অর্থাৎ 1 করে বেড়ে যাচ্ছে। অথবা আমি এইভাবে কাউন্ট করি 0-0-র পর আমি 2 দিব, 2-এর পর দিব 4, তাহলে কি হচ্ছে, 2 করে বেড়ে যাচ্ছে। তো এর পরের পার্টে, মানে মেইন পার্ট, প্রথম লাইন দিয়া ওই ফরের পর ফার্স্ট ব্র্যাকেটে আমরা যে কন্ডিশন দিলাম, এই তিনটা পার্টের মাধ্যমে আমি ডিক্লেয়ার করে দিছি আমার ফর লুপটা কতবার ঘুরবে, অর্থাৎ কন্ডিশনগুলো কতবার ঘুরবে। এখন এই কন্ডিশনগুলো লিখতে হবে, অর্থাৎ স্টেটমেন্টসগুলো লিখতে হবে। আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের স্টেটমেন্টসগুলো লিখব। একটু জটিল মনে হতে পারে, তা আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমরা 4টা ভ্যারিয়েবল নিলাম, I, A, B, C। এখানে আইটা নিছি আমাদের লুপের ক্যালকুলেশনগুলো করার জন্য, আর বাকি ABC হচ্ছে আমরা আমাদের, তারপরে আমাদের স্টেটমেন্টের জন্য আমরা যা ক্যালকুলেশন করব। অর্থাৎ আমরা চাই এর মধ্যে B আর C যোগ করে মানগুলো রাখবো। এখন আমি চাই 100 বার এই ক্যালকুলেশনটা হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এটা কীভাবে ডিক্লেয়ার করব? আমরা ফর লিখলাম, ফরের পর ফার্স্ট ব্র্যাকেটে আমাদের প্রথম পার্টে আমাদের ছিল ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ কত থেকে শুরু হচ্ছে মার্কটা। আমরা নিলাম I = 0, অর্থাৎ I এর মান 0 থেকে আমরা এটা কাউন্ট করার জন্য আমরা নিলাম I = 0। সেমিকোলন দিয়ে আমরা পরের পার্টে লিখব I, ধরলাম আমরা 100 বার রান করাইতে চাই। সো যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, তার মানে 0 থেকে 99 পর্যন্ত হচ্ছে আমাদের, 99 পর্যন্ত 100 হয়, অর্থাৎ 100 বার হয়, 100টা নাম্বার থাকে। তো এখন I <100, অর্থাৎ I এর মান যখনই 100 পাবে তখন সে লুপটা ক্লোজ করে দেবে। এবং আমাদের থার্ড পার্টের আছে ইনক্রিমেন্ট। আমরা I++ দিছি, এটা আমরা অপারেটর চ্যাপ্টারে পড়ছিলাম, ইনক্রিমেন্ট অপারেটর I++, মানে হচ্ছে I এর মান 1 করে বেড়ে যাবে। তো এরপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের যেটা দরকার A = B + C আমরা লিখলাম। অর্থাৎ এই দুই লাইনের কোড দ্বারা মূল কাজ যেটা হচ্ছে যে
এর মধ্যে বি আর সি আমরা 100 বার এই কোডটাকে আমরা রান করাইলাম, অর্থাৎ বি আর সি যোগ করে যে যোগফলটা আসবে আমরা 100 বার এই স্টেটমেন্টটাকে রান করাইলাম মাত্র একবার এটা লিখে। ফর লুপ কেন ইউজ করা হয় বা লুপ কেন ইউজ করা হয় ইনশাল্লাহ সেটা আমরা যখন এক্সারসাইজ পাঠে যাব তখন বুঝতে পারব। এর পরের বারটা হচ্ছে হোয়াইল লুপ। আমরা সেম ফর লুপ যেভাবে করছি আমরা হোয়াইল লুপটা করতে পারি। হোয়াইল লুপের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। এখানে প্রথমে আমাদেরকে ইনিশিয়ালাইজেশন লিখতে হয়। ইনিশিয়ালাইজেশনটা একটা স্টেটমেন্ট আকারে লিখতে হয়, সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হয়। এরপর স্মল লেটারে লিখতে হবে হোয়াইল, এবং ফার্স্ট ব্র্যাকেটে শুধুমাত্র কন্ডিশন, ফর লুপের যেটা সেকেন্ড পার্ট ছিল যে আমাদের কতটুকু পর্যন্ত কত ভ্যালু পর্যন্ত আমরা লুপটাকে ঘোরাবো সেটা, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আগে স্টেটমেন্টগুলোকে লিখতে হয়, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই শেষ পার্টে থাকবে আমাদের ইনক্রিমেন্ট, যেটা ফর লুপে ছিল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট। এই ফর লুপের স্ট্রাকচারের জন্যই আসলে হোয়াইল লুপের যে স্ট্রাকচারটা এটা একটু কঠিন বা একটু কাজ করার জন্য অসুবিধা মনে হয়, সেই জন্য ফর লুপটাই বেশি ইউজ করা হয়, দুইটার একই কাজ। তো হোয়াইল লুপের মধ্যে আমরা ওই সেম কোডটাকে যদি আমরা হোয়াইল লুপে লিখি, আমরা একইভাবে 4টা ভেরিয়েবল নিলাম, 4টা ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিলাম। এটার মধ্যে আমরা আইটাকে আমরা ইনিশিয়ালাইজেশনের জন্য ইউজ করবো, অর্থাৎ লুপের কাজে ইউজ করবো। তো আমরা i ইকুয়ালস টু 0 আগে নিয়ে নিলাম। এরপর হোয়াইলের মধ্যে আমাদের লিখতে হবে কন্ডিশন, অর্থাৎ ওই ফর লুপের যেটা সেকেন্ড পার্ট ছিল, কারণ আমরা চাই এখানে 5 বার করাবো। তাহলে আমরা লিখবো হোয়াইল i লেস দেন 5, অর্থাৎ i এর মান 5 এর নিচে পর্যন্ত ভ্যালিড, অর্থাৎ 0, 1, 2, 3, 4 এইভাবে 4 পর্যন্ত আমরা ভ্যালিড হবে। যখন 5 চলে আসবে অর্থাৎ ইকুয়ালস টু 5, তো তখনই তো এই কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেল, দ্যাট কেস আমার এই লুপটা রান করবে না। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কন্ডিশন লিখলাম a ইকুয়াল টু b প্লাস c, এবং শেষ পার্টে আমরা i প্লাস প্লাস, এটা একটা স্টেটমেন্টের মতো লিখতে পারতো, সেমিকোলন দিয়ে লিখতে হবে, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিই। তো আমার মনে হয় আমরা সামনে যে কাজগুলো করবো আমরা সবসময় ফর লুপটা ইউজ করার চেষ্টা করবো। হোয়াইল লুপটা দেখতে খুব একটা ভালো দেখায় না, তাই হোয়াইল লুপটা আমরা অ্যাভয়েড করব। এইবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে অ্যারে। অ্যারে হচ্ছে অ্যারে এক ধরনের ভেরিয়েবল, বাট এটা হচ্ছে একটা ভেরিয়েবলের সেট। সাপোজ 6টা, 7টা, 10টা বা এরকম 100টা নাম্বার বা 100টা ডাবল টাইপ ভেরিয়েবল হতে পারে, স্ট্রিং বা স্ট্রিং টাইপ হতে পারে, ক্যারেক্টার টাইপ হতে পারে। এই 10টা বা 20টা ভেরিয়েবল নিয়ে আমরা একটা ভেরিয়েবল গঠন করব, যেটাকে বলা হয় অ্যারে। এটা অনেকটা দেখতে আমরা যদি একটা টেবিলের মতো আঁকি বা একটা ঘরের মতো ধরি, অ্যারে ডিক্লেয়ার করতে হয়। আমরা ডিক্লারেশন থেকে শুরু করি। আমরা প্রথমে লিখব ভেরিয়েবলের টাইপ কী হবে, যেহেতু অ্যারেও একটা ভেরিয়েবল তো আমাদের টাইপ লাগবে। এটা ওই আগের নর্মাল যে ভেরিয়েবলগুলো আমরা ইউজ করি সেই টাইপগুলো দিতে হবে, বেসিক টাইপগুলো। অর্থাৎ ধরলাম আমরা ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল নিব, তো সেই ক্ষেত্রে আমরা লিখব ইন্ট, এরপর আমরা একটা নাম দিলাম, অ্যারেটার নাম দিলাম সাপোজ এ। এরপর থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দিব যে এই এ ভেরিয়েবলের মধ্যে আমরা কয়টা মান রাখতে চাই, বা কয়টা ঘর বা কয়টা ব্লক থাকবে এরকম, বা কয়টা সংখ্যা নিয়ে বা কয়টা ভেরিয়েবল নিয়ে একটা সেট হবে। তো আমরা দিলাম এ, থার্ড ব্র্যাকেটে দিয়ে আমরা 6 লিখছি, তার মানে হচ্ছে এ যে ভেরিয়েবলটা আছে এই একটা ভেরিয়েবলের মধ্যে আমরা 6টা মান রাখতে পারি। আচ্ছা, এটাকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল অ্যারে। আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের MQ4 বা ইন্ডিকেটর তৈরি কাজেই বেশি ব্যবহার করা হবে, সো আমরা এই ওয়ান ডাইমেনশনাল অ্যারেটা ইউজ করব। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে কোডগুলো থাকে এটা হলো ডাইমেনশন। আমরা যদি একটা টেবিল হিসাবে ধরি তাহলে এটা বলা যায় অনেকটা কলাম আর রো এর মতো। তারপর আমরা এখানে যদি
আরেকটা থার্ড ব্র্যাকেট নিতাম, অর্থাৎ প্রথমটা হবে রো, দ্বিতীয়টা কলাম, এরকম হতে পারে। আমরা এত কমপ্লেক্স ইউজে যাব না, শুধুমাত্র আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারেটাই ইউজ করব, যেটা আমি লিখে দিচ্ছি। আমরা চেষ্টা করব সবসময় ওয়ান ডাইমেনশনাল অ্যারে দিয়া আমাদের কাজগুলো করতে, এতে আমাদের কোড অনেক সহজ হবে। এই এটাকে যদি আমরা ভিজুয়ালি দেখতে চাই, তাহলে ধরলাম সাপোজ এই এ হচ্ছে একটা ভেরিয়েবল, যেটার মধ্যে আমরা ছয়টা ব্লক আছে। এখানে আমরা ব্লক বলতে পারি এটাকে, মেমোরি ব্লক বা ডাটার জন্য রাখা ব্লক বলতে পারি। আমাদের এর প্রথম যে ব্লকটা থাকবে এটাকে আমরা যখন ইন্ডেক্স করব, অর্থাৎ নাম্বারিং করব, প্রথম ব্লকটাকে আমরা 0 দিয়ে ধরবো। 0, পরেরটা 1, 2, 3, 4, 5, 6 এইভাবে যাবে। অর্থাৎ এখানে আমার টোটাল 7টা ঘর আছে। সো আমরা যদি প্রথমেই A6, তার মানে 6টা ঘর, আমরা এখানে 7টা, সো এখানে আমরা 7 দিয়ে নিই। তার মধ্যে A7 মানে একটা অ্যারে তৈরি হবে। অ্যারেগুলা কি কাজে লাগে এটা আমরা পরবর্তীতে দেখব, এখন আমরা ইন্ডেক্স করাটা শেখাচ্ছি। ধরলাম আমরা এই রাখছি, সাপোজ প্রথম ঘরে রাখছি 5, 10, 20, 15 এরকম। তো আমরা যদি A3 লিখি, অর্থাৎ এর মধ্যে ইন্ডেক্স হচ্ছে 3, তার মানে 4 নাম্বার ঘরে যে মানটা আছে 1, 2, 3, 4 অর্থাৎ 15, তার মানে A3 হচ্ছে 15। ইন্ডেক্স মানে হচ্ছে নাম্বারিং করা। নর্মালি আমরা নাম্বার শুরু করি 1 থেকে, 1, 2, 3, 4, 5, বাট MQ4 এ যত ইন্ডেক্স আসবে সবগুলো আমরা 0 থেকে শুরু করি। যেমন 7টা ঘর হলে 0, 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 7টা ব্লক। এই নাম্বারগুলো দিয়ে আমরা অ্যাড্রেসের জন্য অর্থাৎ চিহ্নিত করি যে কোন ঘরটাকে কত নাম্বার দেওয়া হলো। এরপর আসবো ফাংশন নিয়ে। এখন ফাংশন হচ্ছে, ফাংশনকে আমরা ধরতে পারি একটা প্রসেসরের মতো, অর্থাৎ এটা হচ্ছে একটা কোড ব্লক। এই কোড ব্লকের কাজটা কি? কোড ব্লকের কাজ হচ্ছে, ধরলাম আমি আমার একটা কোড সবসময় লাগবে না, তো আমি এটাকে এই কোড ব্লকটাকে আমি মূল প্রোগ্রাম থেকে আলাদা কোথাও আমি সেভ করে রাখবো। আমার যখন দরকার আমি প্রোগ্রামটাকে কল করব, সে শুধু ওই সময়টার জন্যই রান করবে এবং ওই স্টেটমেন্টটা শেষ হওয়া মাত্রই আমার এই কাজগুলো আর করবে না। এটা আমরা অনেক সময় করি কোডটাকে শর্টকাট করার জন্য, অর্থাৎ আমাদের একটা কাজ বিভিন্ন জায়গায় করার প্রয়োজন হতে পারে, ধরলাম 10টা জায়গায় করার প্রয়োজন হয়েছে। সো সেই ক্ষেত্রে 10টা জায়গায় আমার সেম কোড করতে হবে। তো সেই কোডটা যদি 10 লাইন 20 লাইনের হয়, তো 20 লাইনের একটা কোড আমাকে 10 বার করা, এটা অনেক লেংদি একটা প্রসেস হয়ে যায়। তো এই জিনিসটাকে শর্টকাট করার জন্য আমরা ফাংশন ইউজ করি, অর্থাৎ ওই 10টা লাইনের কোডকে আমরা আলাদা রেখে দিই, ওইটাকে একটা নাম দিয়ে রাখি। তো আমার যখন প্রয়োজন হয় সেই নামটাকে আমরা শুধু কল করলেই ওই কোডগুলা এই নামের মাধ্যমে চিনে নিবে যে আমার ওই কোডগুলো রান করতে হবে। তার মানে আমাকে 10 বার 20 বার ওই একই কোড আমাকে লিখতে হচ্ছে না। MQ4 এর সব প্রোগ্রাম, ইয়ে হোক, ইন্ডিকেটর হোক, স্ক্রিপ্ট হোক, সেগুলা কোনো না কোনো ফাংশনের মধ্যেই রান করে। ফাংশনের স্ট্রাকচারটাকে আমরা এইভাবে বলতে পারি ইনপুট, প্রসেস, আউটপুট। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা কোড ব্লক যেখানে আমরা কিছু ইনপুট দিব, মানে কিছু ডাটা ইনপুট দিলাম, ফাংশনের মূল জায়গায় সেটা প্রসেস হবে এবং এরপর এই ফাংশনটা একটা আউটপুট দিবে। এটা অনেকটা একটা মাইক্রো প্রসেসরের মতো। এমন হতে পারে আমরা ইনপুট আউটপুট আমরা খালি রাখতেছি, অর্থাৎ এই ফাংশনটা বা এই কোড ব্লকটা কোনো কিছু ইনপুট করতেছে না এবং আউটপুটও করতেছে না, সে জাস্ট কোনো একটা ডাটা প্রসেস করতেছে। তো এটা মোটামুটি অ্যাডভান্স ইউজ, এটা আমরা প্র্যাকটিক্যালি করতে গেলে সেটা বুঝে নিব। তো মূল যেটা আমাদের জানার দরকার ছিল, ইনপুট, প্রসেস, আউটপুট, অর্থাৎ 3টা পার্ট থাকে ফাংশন। ফাংশন কীভাবে ডিক্লেয়ার করতে হয়?
ফাংশনের আমরা স্ট্রাকচারটা দেখে নিই। ফাংশন ডিক্লেয়ার করতে হলে আমাদেরকে প্রথমে লিখতে হবে রিটার্ন টাইপ, অর্থাৎ ফাংশনটা কী ধরনের ডাটা এখান থেকে রিটার্ন করবে, অর্থাৎ তার ক্যালকুলেশন শেষ করলে সে কী ধরনের ডাটা এখান থেকে পাস করবে বা কী ডাটা সে আউটপুট দিবে, কী ধরনের ডাটা। তা আমরা ধরলাম কোনো একটা ইন্টিজার টাইপ হতে পারে ডাটা সে দিবে, অথবা ডাবল টাইপ, অথবা স্ট্রিং, যে কোনোটা হতে পারে, বুলিয়ান হতে পারে, যে কোনো ধরনের ডাটা সে আউটপুট করবে। তারপর প্রথমে আউটপুট অর্থাৎ রিটার্ন টাইপটা কী হবে, অর্থাৎ আমাদের আউটপুটটা কী টাইপ হবে সেটা দিব। তো যদি ইন্টিজার টাইপ কোনো ডাটা সে বার করে তাহলে আমরা দিব ইন্টিজার টাইপ বা ডাবল টাইপ, যেটা আমাদের দরকার। এরপর স্পেস দিয়ে আমরা একটা ফাংশনের একটা নাম দিব। এই নামটা আমাদের ইচ্ছা মতো হইতে পারে। আমরা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার জন্য যে গ্রামারটা মেনটেন করতাম, ঠিক একই নিয়মগুলো মেনটেন করে আমরা ফাংশনের নাম দিতে পারি। এরপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে দেওয়া লাগবে যে আমরা কী কী ইনপুট নিব, অর্থাৎ এই কোড ব্লকের মধ্যে আমি কী কী ডাটা প্রসেস করার জন্য দিব। সাপোজ আমার একটা ক্যালকুলেশন করতে হবে, ওই কোড ব্লকের মাধ্যমে একটা ক্যালকুলেশন আছে, তো এখানে আমি কিছু ডাটা ইনপুট দিব, সেগুলোকে প্রসেস করে একটা আউটপুট বার করবে। তো এই ইনপুট আমি কয়টা ডাটা বা কয়টা ভেরিয়েবল ইনপুট দিব, এই ইনপুটগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব। এখানে নর্মালি যদি ভেরিয়েবলগুলো আমরা পাস করি, সেই ক্ষেত্রে আমরা প্রথমে টাইপ এবং নাম, অর্থাৎ ইন্টিজার সাপোজ এ, যদি আমাদের একের অধিক দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা একটা কমা দিয়ে আবার লিখলাম, সাপোজ একটা ডাবল টাইপ নিলাম, ধরেন ডাবল বি নিতে পারি কমা দিয়ে। যদি সেটা অ্যারে টাইপ হয়, অ্যারে টাইপ হইলে আমরা সেই অ্যারেটার টাইপ নিব আগে, সাপোজ ধরলাম ইন্টিজার, এবং এরপরে আমরা একটা নাম দিব অ্যারে নেম, বাট অ্যারে নামটার আগে আমরা এই এন্ড চিহ্নটা ইউজ করব। এটা মূলত হচ্ছে এক ধরনের পয়েন্টার। এটা নিয়ে বিস্তারিত আলোচনা নাই করি, কারণ এই ফাংশনটা আসছে মূলত সি থেকে বা C++ থেকে আসছে এটা, যেটার জন্য মেমোরিতে আমরা একটা মেমোরি বা এটাকে পয়েন্টার বলা হয়। তো ওই আলোচনায় যাব না, যেহেতু এটা আমাদের লাগবে না। এটাকে আমরা একটা নিয়ম হিসেবেই ধরে নিব যে আমাদের ফাংশনে যদি কোনো অ্যারে টাইপ আমরা ইনপুট করতে চাই, অ্যারে টাইপ ডাটা ইনপুট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই অ্যারের নামের আগে এন্ড ইউজ করব। এটা শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটের মতো, অর্থাৎ যেখানে ইনপুট ডাটাগুলো দেওয়া হবে। এরপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের স্টেটমেন্টগুলো লিখব, আমরা কী কী ক্যালকুলেশন বা কী কী প্রসেস এখানে করবে কিছু স্টেটমেন্ট আমরা দিলাম, এবং শেষ লাইনে আমরা লিখব রিটার্ন, অর্থাৎ এই কাজগুলো করে সে কী রেজাল্টটা বা কী ডাটাটা সে এই টোটাল কোড ব্লক থেকে সে পাস করতেছে, এই ফাংশন থেকে পাস করতেছে। তো রিটার্ন লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা সেই ভ্যালুটা বা কোন ইন্টিজারটা বা কী পাস করবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিব। সেমিকোলন দিয়ে শেষ করে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ফাংশনটা ক্লোজ করে দিই। একটু জটিল মনে হচ্ছে। ফাংশন যখন আমি প্রথম স্টাডি করছি তখন আমার কাছে মনে ছিল এই ফাংশনের কি প্রয়োজন, আমি তো এই কোডটা আমাদের মেইন প্রোগ্রামের মধ্যেও লিখতে পারি, এটার জন্য আলাদা করে একটা পার্টের কি প্রয়োজন। সত্যি কথা বলতে এই পার্টটারই সবচেয়ে বেশি প্রয়োজন, এটা আমরা কাজ করতে গেলে এটা আমরা বুঝতে পারব। একটা উদাহরণ দিই, সাপোজ আমরা এমন একটা কোড বা একটা প্রসেসর বা ফাংশন, যেটা বলে আমরা ফাংশন ডিক্লেয়ার করব। এই ফাংশনের কাজ হচ্ছে তিনটা ভেরিয়েবল সে নিবে, ইনপুট হিসাবে নিবে, এবং এই ভেরিয়েবলটার মধ্যে অর্থাৎ এ বি সি, সাপোজ আমি তিনটা ভেরিয়েবল যদি নিই, তাহলে এই ফাংশনের কাজ হবে এ কে বি দিয়ে গুণ করবে, এবং সেই সাথে এই গুণফলের সাথে সি যোগ করবে, সি যোগ করে যে রেজাল্টটা আসে সেটা এই প্রসেস করে সে পাস করবে, অর্থাৎ আমাদের আউটপুট হিসেবে দিবে। তো এই কাজটা করার জন্য আমরা যে কোড ব্লকটা লিখবো সেটা হচ্ছে আমরা প্রথমে লিখবো রিটার্ন টাইপ। যেহেতু আমরা চাই রিটার্ন টাইপ মানে একটা ডাবল টাইপ আমরা ডাটা আউটপুট চাই, সেক্ষেত্রে আমরা ডাবল লিখার পর আমরা ফাংশনটার নাম দিলাম, সাপোজ ফার্স্ট আন্ডারস্কোর ফাংশন, এটা একটা নাম। এরপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দিব যে এখানে কি কি ইনপুট হচ্ছে। সাপোজ আমরা তিনটা ভেরিয়েবল ইনপুট দিব, এ বি সি,
সো আমরা তিনটা কি কি টাইপ ভেরিয়েবল হবে, তো আমরা ডাবল টাইপ ভেরিয়েবল এখানে ইনপুট করব। সো আমরা তিনটাই ডাবল নিলাম, কমা দিয়ে আমরা এটাকে সেপারেট করে দিলাম। এরপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ডাবল ডি নিলাম একটা ভেরিয়েবল, অর্থাৎ এটা হচ্ছে আমরা এখানে এটা রেজাল্টটা রাখবো, অর্থাৎ আমাদের প্রসেস শেষ করে যে মানটা আসবে সেটা আমরা ডিতে রাখবো এবং ডিটাই আমরা আউটপুট হিসাবে এই কোড ব্লক থেকে আমরা আউটপুট হিসেবে আমরা ডিকে চাই। সো ডি এর মধ্যে আমরা এই ক্যালকুলেশনটা রাখলাম এ ইন্টু বি প্লাস সি। সো ডি এর মধ্যে একটা মান আসলো, এই মানটাকে আমরা রিটার্ন করে, অর্থাৎ রিটার্ন ফার্স্ট ব্র্যাকেটে লিখব ডি স্মল ডি, অর্থাৎ টোটাল ক্যালকুলেশনটা শেষ করে যে মান আছে এই মানটাকে সে বার করে দিচ্ছে। এখন এটা হচ্ছে একটা কোড ব্লক, যখন এটা আমরা মেইন কোথাও ডিক্লেয়ার করব, এই কোডটা এমন হতে পারে যদি সেটা মেইন ফাংশনে যায়। সাপোজ আমরা আমাদের ই এর মধ্যে কোথাও এরকম একটা ডিক্লেয়ার করতেছি, আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করছি এই ফার্স্ট ফাংশন নামে। এখন এটা যখন আমি আমার মেইন কোডে অ্যাপ্লাই করব, ডিক্লেয়ার করব, সেটা কিভাবে হয়? এটা মেইন কোডের মধ্যে জাস্ট ফাংশনের নামটা দিব, ফার্স্ট ফাংশন এ ধরলাম 1.2, 2.3, 4.5 সেমিকোলন দিয়ে শেষ করি। অর্থাৎ আমি যখন আমার মূল প্রোগ্রামের মধ্যে, অর্থাৎ ইএ বা ইন্ডিকেটরের মধ্যে যেহেতু আমি ফাংশনটা ডিক্লেয়ার করছি, ফার্স্ট ফাংশনটা আমরা কোডের কোনো জায়গায় আমরা আলাদা করে আমরা ফাংশনটা ডিক্লেয়ার করে রাখছি। তো যেহেতু আমরা ফার্স্ট ফাংশন নামে এই ফাংশনটার নাম দিছি আমরা, তো আমরা আমাদের মূল কোডের মধ্যে আমরা যদি লিখি ফার্স্ট ফাংশন লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের ইনপুট ডাটাগুলো দিলাম। সাপোজ 3টা ইনপুট ডাটা নিলাম, 1.2, 2.3, 4.5। এইটুক লেখা মাত্রই আমাদের একটা ক্যালকুলেশন এখানে হয়ে যাবে। অর্থাৎ আমাদের ফাংশনে ছিল a ইন্টু বি প্লাস সি, অর্থাৎ 1.2কে 2.3 দিয়ে গুণ করে তার সাথে 4.5 যোগ করে যে রেজাল্টটা আসবে সেটা আমরা এই ফাংশনের মাধ্যমে আউটপুট পাবো। তো এটা যদি আমি রাখতে চাই কোথাও, সাপোজ আমি একটা ডাবল টাইপ একটা ভেরিয়েবল নিলাম, ডাবল, সাপোজ এটা নাম দিলাম জি, এটা ছোট হাতের জি, আমরা নাম দিলাম ডাবল জি, জি ইকুয়ালস টু ফার্স্ট ফাংশন। তাহলে কি হবে, এই ক্যালকুলেশনটা অর্থাৎ ডি ইকুয়াল টু এ ইন্টু বি প্লাস সি, এই ক্যালকুলেশনটা এই তিনটা ভ্যালুর মাধ্যমে করে যে ভ্যালুটা আসবে, যে রেজাল্টটা আসবে সেটা জি এর মধ্যে আমরা রেখে দিব। মূলত দুই ধরনের ফাংশন হয়, এক হচ্ছে লাইব্রেরি ফাংশন আর একটা হচ্ছে কাস্টম ফাংশন। লাইব্রেরি ফাংশন হচ্ছে MQ4 তার নিজস্ব কাজের জন্য কিছু ফাংশন সে আগে থেকেই ডিক্লেয়ার করে রেখে দিয়েছে, অর্থাৎ এই ফাংশনগুলো আগে থেকেই কম্পাইলারের মধ্যে দেওয়া আছে। তো এই নামগুলো আমরা MQ4-এর যে নিজস্ব ওয়েবসাইট আছে সেইখানে গেলেই ওদের এখানে লিস্ট করা আমরা দেখতে পারবো, অনেক লিস্ট আছে ফাংশনের। ওই ফাংশনগুলো আগে থেকেই ডিক্লেয়ার করা আছে, অর্থাৎ এগুলো আমাদেরকে নতুন করে করার প্রয়োজন নেই। যদি কখনো আমাদের কোডে লাগে তো এইগুলা ওই নাম দেওয়া আছে ওইখানে ওয়েবসাইটে, এই নামগুলো দিয়ে কল করলেই কাজগুলো অটোমেটিক হয়ে যাবে। তো এই পার্টে আমরা পরে যাব। আরেকটা হচ্ছে কাস্টম ফাংশন। কাস্টম ফাংশন হচ্ছে আমরা যেভাবে ফাংশনগুলো ডিক্লেয়ার করলাম, অর্থাৎ এই প্রসেসে আমরা যেভাবে স্ট্রাকচারটা দেখলাম, যে উদাহরণটা দেখলাম এবং অ্যাপ্লিকেশন দেখলাম, এই ফাংশনগুলো আমরা নিজেরা ডিক্লেয়ার করতেছি, এগুলোকে বলা হয় কাস্টম ফাংশন। আমাদের একটা কোড ব্লক দেওয়া ছিল, কোড ব্লকের মধ্যে অন ইনিট, অন টিক, এই টাইপের যে নামগুলো ফাংশন বা আমরা যে ওয়ার্ডগুলো দেখছিলাম, এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, অর্থাৎ MQ4-এর নিজস্ব ফাংশন যেটা ছিল। এইগুলা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আমাদের যখন আমরা স্ট্রাকচার করব তখন। তো
আমি কিছু রেফারেন্স, কিছু লিঙ্ক দিয়ে দিছি। এই লিঙ্কে গেলে আপনারা কিছু ফাংশন, অর্থাৎ বিল্ডিং ফাংশন, আপাতত এগুলো দেখার খুব একটা প্রয়োজন নাই। আমরা অ্যাডভান্স স্টাডিতে যখন যাব তখন এই লাইব্রেরি ফাংশনগুলো নিয়ে আমরা আলাপ করব। আজকের ক্লাসে মোটামুটি 3টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে এবং 3টাই একটু কঠিন। প্রথম দিকে মনে হবে একটু কঠিন বা ধরতে একটু সমস্যা হচ্ছে। তো আশা করি এগুলা নিয়ে আমরা ক্লাসে আরও ডিটেলস আলাপ করব। সবাই মিলে যখন আলাপ করব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা এটা নিয়ে ক্লাসে আরও আলাপ করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই।